সুপ্রিম কোর্টের হাতে থাকবে বিচারকদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা, ৩ মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় করার নির্দেশ। হত্যার উদ্দেশ্যে নূরকে আঘাত করা হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের, বিচার বিভাগীয় তদন্ত শেষ করার আহ্বান। বাস্তবায়ন প্রক্রিয়ার অনৈক্যে সই হচ্ছে না জুলাই সনদ, সব বিষয়ে একমত হওয়া কঠিন বলছেন বিশ্লেষকরা। জুলাই আন্দোলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ছাত্র সমন্বয়কদের আটক করা হয়েছিল, ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মত পাল্টালেন আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। সুপ্রিম কোর্টের হাতে থাকবে বিচারকদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা। এ সংক্রান্ত সংবিধানের ৪র্থ ও ৫ম সংশোধনের বিধান বাতিল করেছেন হাইকোর্ট। ফলে মন্ত্রণালয়ের তদবির না শুনলে প্রত্যন্ত অঞ্চলে বদলির রাহু থেকে বিচারকদের মুক্তি দিলেন হাইকোর্ট। একই সাথে বিচারকদের বদলি, পদোন্নতি ফিরিয়ে দেন সুপ্রিম কোর্টের হাতে। হাইকোর্ট নির্দেশ দিয়েছেন ৩ মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় করার। দলীয় সরকারের অধীনে নিম্ন আদালতের বিচারকদের সরাসরি নিয়ন্ত্রণ করত আইন মন্ত্রণালয়। কথা না শুনলে খড়গহস্ত নেমে আসত বিচারকদের উপর। যদিও নিম্ন আদালতের বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ১৯৭২ সালের সংবিধানে ছিল সুপ্রিম কোর্টের হাতে, কিন্তু ১৯৭৪ সালে এসে ৪র্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। ৫ম সংশোধনীতে তা আরও শানিত করা হয়, কিন্তু ৫ম সংশোধনী সুপ্রিম কোর্টে বাতিল করলে ফের পঞ্চদশে এটি আনা হয় রাষ্ট্রপতির পরামর্শ যুক্ত করে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করা হয়, যার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট, যেখানে আদি সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করেছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ থাকার কারণে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতি খর্ব হচ্ছে। একই সঙ্গে বিচার বিভাগ পুরোপুরি নির্বাহী বিভাগ থেকে পৃথককরণ হচ্ছে না, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক। আজকের এই রায়ে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো, একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল, বাংলাদেশ গ্লোরিফাইড হলো, গৌরবোজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু হলো। এ রায়ে প্রথমবার ঐকমত্য কমিশনের কয়েকটি সুপারিশ পর্যবেক্ষণ আকারে তুলে ধরা হয়। এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। যেহেতু ১১৬ অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে, কাজেই পরিবর্তিত ১১৬ অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছেন। এটা দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশ হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ এ রায় নিয়ে আপিলে যাবে কিনা তা এখনো জানা যায়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনাল, এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তিনি। জানান, জুলাই আগস্টের হত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। দাবি করেন মামলার বিচার কাজের গতি সন্তোষজনক। এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। যদি আমরা ৩ করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি। বিচারের যে গতি আছে সেটা আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মির্জা ফখরুল।
খোঁজ নেন তার চিকিৎসার। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। প্রশ্ন রাখেন, গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নেতাদের আক্রমণ করছে, তাহলে সাধারণ মানুষের সাথে কি করা হবে? আহ্বান জানান নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত শেষ করার। একই সাথে নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। যারাই আঘাত করুক, আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে, এটা খুব পরিষ্কার, কারণ ফ্যাটাল একদম। তো আমি জানি না যে এত কিছুর পরে, এই সমস্ত অভ্যুত্থানের পরেও এখন যে ল এনফোর্সিং এজেন্সি আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে, সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করে। বিকেলে 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় হবে এই বৈঠক। আলোচনা হতে পারে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইসলামী আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, জাতীয় গণফ্রন্ট এবং সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আরও জানাতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। বিকেল 5টা নাগাদ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? গেল শুক্রবার রাতে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে পল্টনে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এবং এক পর্যায়ে আহত হন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নূর, যিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থাতে রয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। এর পরপরই রোববার জামাত ইসলামী, বিএনপি এবং এনসিপির সাথে বৈঠক করে প্রধান উপদেষ্টা এবং তারই ধারাবাহিকতায় আজকে বিকেল 5টায় শুরু হবে 7টি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। এবং 7টি যে রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে রয়েছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় ঐক্য ফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। তো ধারণা করা হচ্ছে যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। এবং আপনাকে জানিয়ে রাখি যে রোববারে জামায়াতে ইসলামী, বিএনপি এবং এনসিপির সাথে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছিল, সেখানে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর কোনো ব্যত্যয় হবে না। তো চলমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে, অথবা বিকেল 5টায় যখন বৈঠকটি শুরু হবে, বৈঠক শেষ হওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো যে দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা কি বৈঠক করলেন এবং বৈঠকের প্রধান উপদেষ্টা কি বললেন। নিশি, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আমরা যুক্ত হব। ধন্যবাদ আশিকিন প্রিন্স আপনাকে। দর্শক দেখছিলেন যমুনার সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জুলাই সনদ সই ঝুলে আছে, এর বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে তা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, তাদের প্রত্যাশা নির্ধারিত সময়ের মধ্যেই সই হবে এটি। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকবেই, সব বিষয়ে একমত হবার সুযোগ কম। আশিকিন প্রিন্সের রিপোর্ট। জুলাই সনদের ওপর ভিত্তি করে নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে 23 দিন বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর সব দলের কাছেই পাঠানো হয় সনদের খসড়া। এরই মধ্যে দলগুলো তাদের নিজস্ব মতামত দিয়েছে কমিশনকে। তবে ঐকমত্যের ভিত্তিতে এটি সই হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়েই রয়েছে মতবিরোধ। তারপরেও প্রত্যাশা নির্ধারিত সময়েই সই হবে সনদ। বাধাটা হলো এখন বাস্তবায়ন, কিভাবে বাস্তবায়ন হবে, আগে হবে না সংসদের মাধ্যমে হবে, এটাই এখন, এবং এর কি আইনি বাধ্যবাধকতা, সাংবিধানিক বাধ্যবাধকতা দেওয়া যায়, ওটাই এখন মূল ইস্যু। বড়টা মূলত তাদের কোর্টে, তো তারা একমত হলেই এটা স্বাক্ষরিত হতে পারে এবং স্বাক্ষরিত হওয়ার পরে এটা আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। রাষ্ট্রবিজ্ঞানী রৌনক জাহানের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই সব বিষয়ে একমত হবেন এমন সুযোগ নেই। এর মাঝেই খুঁজতে হবে সমাধানের পথ।
আসলে যদি মানুষের মন থেকে ঐক্যমত না হতে চায় তাহলে লোকজনকে একদম জোর করে রাতারাতি কয়েক মাসে তো ঐক্যমত করানো যাবে না। সবাই বলল এখন যে নির্বাচনের জন্য তারা বলল হ্যাঁ এখনই এইভাবে বাস্তবায়ন করো। তারপরে যারা যদি মনে আসলেই যদি মানসিক একটা পরিবর্তন না হয়, যারা জিতে আসবেন তারা যদি বলে যে না এটা আমি পাল্টে দেব, তাহলে এরা কি করবে? সব ব্যাপারে যদি সবাই একমত হয়ে যায় তাহলে তো আবার সেটা তো আর একটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা তো হয় না। জুলাই সনদ সইয়ের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি যাব সেখানে। বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। তিনি আরও পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন, কোন কোন কর্মকর্তা কমান্ড স্ট্রাকচার ভঙ্গ করে কাজ করতেন, কী ধরনের অপরাধ তারা সংগঠিত করতেন, সব কিছু তিনি ব্যাখ্যা করেছেন। আপনারা আদালতে ছিলেন, আপনারা সবাই শুনেছেন। আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে এই সাক্ষীর যে বক্তব্য সেটা গোটা জাতির কাছে পরিষ্কার হবে। এটার কমপ্লিটলি আদালতের বিষয়, এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করবো না। আমরা আজকে সাক্ষী যেটা দিয়েছেন সেটার ব্যাপারে কথা বলছি। আমরা সন্তুষ্ট অসন্তুষ্ট কোনো কিছুই বলবো না। এটা চূড়ান্ত নিষ্পত্তির সময় আর্গুমেন্টের মাধ্যমে আমরা বলবো সন্তুষ্ট কিনা, এবং আদালত সিদ্ধান্ত নেবেন যে সাক্ষ্য তিনি দিয়েছেন সেটা ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে কিনা। সুতরাং এই স্টেজে জাস্ট কি বলেছেন সেটাই আপনাদেরকে বলতে পারবো, এর উপরে কমেন্ট করার সময় এখনো আসেনি। উনি কয়েকটা মিটিংয়ে ছিলেন, মানে কোর মিটিংয়ে। জি, পুলিশে আইজি ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, উনি ডিআইজি ছিলেন। এই যে পদগুলো উনি ব্যবহার করেছেন এবং রাষ্ট্রীয় যে একটা বড় বাহিনীর প্রধান ছিলেন, সেই সময়ে যে সমস্ত এই গত 15 বছরে তো অনেক অপরাধ হয়েছে, তো বাহিনীর প্রধান হিসেবে শুধু একটি সাক্ষী দেওয়ার কারণে কি তার আগের সব দায়বদ্ধতা চলে যাবে? এটা আদালত নির্ধারণ করবেন, এটা আদালত নির্ধারণ করবেন। কারণ হচ্ছে আমরা যে মামলাটার এখানে বিচার্য আজকে সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, সেই চ্যাপ্টারটুকু। এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত 15 বছরে যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে। সুতরাং উনি যে মামলায় সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। এটা কমপ্লিটলি আদালতের বিষয়। মাননীয় প্রেসিডেন্ট, উনি কোর কমিটির মিটিং হতো, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় সেখানে উপস্থিত থাকতেন। পরে যখন 4 আগস্ট আরও দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রার পরিবর্তে রাজধানীতে স্বেচ্ছায় খাল পরিষ্কার কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, এই খাল পরিষ্কার কর্মসূচি কোথায় হচ্ছে, বিস্তারিত জানাবেন। খাল যে স্বেচ্ছায় যে খাল পরিচ্ছন্নতা কর্মসূচি যে বিএনপির, সেটি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে হচ্ছে। সকালে ঢাকা মহানগর দক্ষিণে হয়েছে, এখন ঢাকা মহানগর উত্তরে হচ্ছে। এটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকের যে কর্মসূচি সেটি উদ্বোধন করবেন। এখানে উত্তরা যে 15 নম্বর সেক্টর রয়েছে, সেক্টরের 9 নম্বর ব্রিজের পাশে, অর্থাৎ অফিসার্স ক্লাব যেটি রয়েছে সেটির পাশেই এই যে খাল রয়েছে, সেটি খালের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি উদ্বোধন করবেন। তো এর আগে এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। এছাড়া এখন বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এরপরে হয়তো যে আজকের যেই সংক্ষিপ্ত যে সমাবেশ সেটির প্রধান অতিথি আমিনুল হক তিনি বক্তব্য রাখবেন, এরপরে বিএনপি মহাসচিব বক্তব্য রাখবেন। তো বিএনপির যেটা বলা হয়েছিল গতকালকে, যে আজকেও প্রতি বছর যেটা করে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় বড় ধরনের শোডাউন করে, র্যালি করে, কিন্তু সেটি আজকে পরিবর্তন করা হয়েছে, গতকালকে পরিবর্তন করা হয়েছে। আজকে যেটি পূর্ব শিডিউল ছিল, তো বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রচণ্ড গরম এবং যেই রাস্তা, যেহেতু ডে-অনের দিন আজকে, তো ডে-অনের সময় যে মানুষের যে অফিসে যাওয়া এবং মানুষের জনদুর্ভোগ যেটা হয় সেটা লাঘব করার জন্যই মূলত বিএনপি এই তাদের যে আগের যে কর্মসূচি ছিল, অর্থাৎ যে র্যালি কর্মসূচি ছিল সেটি থেকে তারা বেরিয়ে এসছে এবং তারা স্বেচ্ছায় যে খাল পরিচ্ছন্নতা কর্মসূচি সেটি কার্যক্রম চলবে এখন।
তো আজকের এই যে 7 দিনের যে কর্মসূচি সেটি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব। সে উদ্বোধনের পর হয়তো তিনি আরো বক্তব্য রাখবেন বলা যায়। বিএনপি দীর্ঘদিন ধরে যে নির্বাচন কেন্দ্রিক যে কথাবার্তা বলছে সেটিও হয়তো আজকের এই খাল খনন কর্মসূচির যে সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে সেখানে বিএনপি মহাসচিব আবার পুনর্ব্যক্ত করবেন। নিশি, বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বিএনপির যে স্বেচ্ছায় খাল পরিষ্কার কর্মসূচি, সেখানকার খবর জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু। যৌথ বাহিনীর একের পর এক অভিযানেও আতঙ্ক কাটছে না রাজধানীর মোহাম্মদপুরবাসীর। একই রাতে পুলিশ সহ 2 জনকে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে কবজিকাটা গ্রুপের সদস্যরাই এই হামলা চালিয়েছে। ঘটনায় জড়িত 5 জন সহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন আছে, আমরা পরবর্তীতে সেটি দেখানোর চেষ্টা করব। হাসিনা কামালের নির্দেশেই জুলাই গণহত্যা হয়, ট্রাইব্যুনালে কথা জানালেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জানান, জুলাই আন্দোলনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ছাত্র সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করা হয়েছিল। আন্দোলনে বল প্রয়োগ, আহত নিহতের জন্য এদিন ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি। আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার সকাল 11:50 সাক্ষ্য দেয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। তিনি বলেন, 2018 সালের জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারির। পুলিশের গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন তিনি। সাবেক আইজিপি ট্রাইব্যুনালে আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, লেথাল উইপনের ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। মামুন জবানবন্দিতে আরও বলেন, র্যাব 1-এ টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল, অন্যান্য র্যাবের ইউনিটেও ছিল এমন বন্দিশালা। রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো এসব নির্দেশনা, কখনো নির্দেশনা দিতেন তারেক সিদ্দিকী। আর আয়নাঘরে আটক ও ক্রসফায়ারের মতো কাজগুলো করতেন র্যাবের এডিসি অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো এবং এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন। অ্যাপস এবং অফস এবং ডিজি ইন্ট এনারা পালন করতেন। এনারা নির্ধারণ করতেন কাকে আটকিয়ে রাখা হবে, কাকে হত্যা করা, ক্রসফায়ারের নামে হত্যা করা হবে এবং কিভাবে নির্যাতন করা হবে, এই বিষয়গুলো তারা ঠিক করতেন। এবছরের 24 মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, স্বইচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করতে চান। আইজিপি হয়েও, র্যাব প্রধান হয়েও, ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও উনি উনার সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না। এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই মদদে এই সকল অন্যায় অপকর্মগুলো হয়েছিল, এটাই উনি মূলত বলতে চেয়েছেন। এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক সহ 35 জন সাক্ষ্য দিয়েছেন। এ মাসেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা প্রসিকিউশনের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? এখন ক্যাম্পাসে আসলে কি চলছে, সবশেষ পরিস্থিতি জানান। নিশি, এই মুহূর্তে আমরা আছি ভিসি চত্বরে। এই ভিসি চত্বরে এখানে একটি বিক্ষোভ হচ্ছে। এটি সমন্বিত শিক্ষার্থী পরিষদ এবং হচ্ছে গিয়ে ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল, সেই দুটি প্যানেল থেকে এখানে বিক্ষোভ করা হচ্ছে। এখানে 2 জন ভিপি প্রার্থী আছেন, একজন জামাল উদ্দিন খালিদ আর একজন বিনিয়ামিন মোল্লা। তারা এই বিক্ষোভটি করছেন যেহেতু আগামীকালকে একটি শুনানি আছে এই যে ডাকসু ইলেকশন নিয়ে,
যে এই নির্বাচনে একটি রিট করা হয়েছিল, এই নির্বাচনে এক প্রার্থীকে নিয়ে আরেক প্রার্থী একটি রিট করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতে গতকালকে একটি প্রথমে স্থগিতাদেশ দেওয়া হয়, পরে সেটি চেম্বার আদালতে আবার সেই সেটির উপর আবার স্থগিতাদেশ আসে। তো সেটির প্রেক্ষিতে আগামীকালকে আবার শুনানির তারিখ নির্ধারণ হয়েছে। সেটি নিয়ে তারা বিক্ষোভ করছেন যাতে এই নির্বাচন কোনোভাবে বানচাল না হয়, সেটিকে তারা মুখ্য করে এই বিক্ষোভ প্রদর্শন করছেন যখন থেকে এই শুনানির তারিখ সুনির্দিষ্ট হয় তখন থেকে। এবং এর আগে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হয়েছে ছাত্রলীগ এবং শিবিরের পক্ষ থেকে। এক গ্রুপ বলা হয়েছে যে গতকালকে আলী হোসেন নামে যে শিক্ষার্থী, এই যে রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দিয়েছে, সেই শিক্ষার্থী ছাত্রদল বলছে যে তিনি শিবিরের সমর্থক এবং সেই শিবিরের সমর্থন এবং শিবিরের কার্যক্রমে যুক্ত থাকার ছবি টবিও তারা বিভিন্ন ধরনের ছবি তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে আনছেন। একই সঙ্গে শিবির বলেছে যে তিনি ছাত্রদলের সাথে জড়িত এবং তার শাস্তি চায় শিবির। তো এইভাবে পাল্টাপাল্টি অভিযোগ চলছে এবং একই সঙ্গে দুটি কমিটি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। একটি বিশ্ববিদ্যালয় করেছে 3 সদস্যের একটি কমিটি এবং আরেকটি নির্বাচন কমিশনের যে টাস্কফোর্স আছে তারা করেছে 2 সদস্যের একটি কমিটি, যারা এই ঘটনাটি খতিয়ে দেখবেন। এবং শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন শামীমা সুলতানা ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের যে সবশেষ পরিস্থিতি সে বিষয়ে জানাচ্ছিলেন। এবার ডাকসু নির্বাচনের খবর জানাবো। ডাকসু নির্বাচনের খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহিদ। আবরার শাহিদ, আজ তো মনোনয়ন ফর্ম তোলার শেষ দিন, শেষ সময়ের কি খবর আছে আপনার কাছে জানতে চাই। শেষ সময়ের সবচেয়ে বড় খবর, আবারও পুনর্বিন্যস্ত করা হয়েছে এই মনোনয়ন পত্র তোলার যে সময়সীমা এবং শিডিউল। ফলে আগামীকাল মনোনয়ন পত্র তুলতে পারবে শিক্ষার্থীরা। এখন পর্যন্ত যে দাবি নিয়ে ছাত্রদল আন্দোলন করছিল তাদের সব দাবি মোটামুটি পূরণ করেছে। কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে ভোটার তালিকায় প্রথম বর্ষ শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে, ফলে বাড়ানো হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণের। এদিকে এখন পর্যন্ত আজকে শেষ সময়সীমা থাকলেও যেহেতু ফর্ম তোলার সময় বেড়েছে, ফলে 4 সেপ্টেম্বর জমা দেয়া এবং 7 সেপ্টেম্বর এই মনোনয়ন পত্রটি জমা দিতে পারবে প্রার্থীরা। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর, আর 14 সেপ্টেম্বর পর্যন্ত এই যাচাই বাছাই এবং মনোনয়ন প্রত্যাহার করতে পারবে প্রার্থীরা। ফলে 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই সময়সীমার মধ্যে আসলে প্রচারণাটা চলবে। 25 তারিখ যে নির্বাচনের তারিখ ছিল সেটি এখন পর্যন্ত ঠিক আছে, তবে এই যে বারংবার অন্তত 5 বার পুরো শিডিউল একেবারে যে তফসিলের সূচি সেটি আসলে ভেঙে চুরে বারবার করে গড়া হচ্ছে, ফলে অনেকেই বলছেন যে আসলে নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তবে সকলে চাইছেন যে ভোটের যে তারিখ কমিশন দিয়েছে 25 সেপ্টেম্বর, সেই 25 সেপ্টেম্বরে যেন বহাল থাকে। শেষ খবর এইটুকুই যে আগামীকালও মনোনয়নপত্র তোলা যাবে, তবে 4 এবং 7 সেপ্টেম্বর এই মনোনয়নপত্র জমা দিতে হবে ডোপ টেস্টের। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ডাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবরার শাহিদ। দর্শক, হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন করছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাব সেখানে। গত রাতে কিন্তু আমরা কথা বলেছি, ছাত্ররা কিন্তু শেষ পর্যন্ত চলে গিয়েছে। আজকেও অবরোধ করেছিল, আজকেও আমাদের একজন সহকারী প্রক্টর উনিও কথা বলছেন। এরপরে ছাত্রদের সঙ্গে ছাত্ররা কিন্তু আজকে একসময় ব্যাংকেও তালা দিয়েছিল, আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলেছি। কথা বলার পরে আমাদের 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর স্যার এখনো আছেন, প্রফেসর ফরাদ কাদির এবং প্রফেসর সোনিয়া সেহলি, ওনারা এখনো ছাত্রদের সঙ্গে কথা বলছেন। ছাত্ররা ইনিশিয়ালি এক ধাপ ওনাদের সঙ্গে কথা বলেছেন, আজকে কখন তারা বসতে পারে। ছাত্রদের প্রতিনিধি থাকবে এবং আমাদের শিক্ষকদের যদি আমরা এটা মাননীয় উপাচার্য স্যারের কাছে দেবো যে ছাত্রদের এই একটা প্রস্তাব স্যার, আমরা কাকে কাকে নিয়ে বা আপনি কাকে মনে করেন জিনিসটা নিরসনের জন্য ছাত্রদের সঙ্গে বসতে পারি। এটা হয়তো 10 মিনিটের মধ্যে আমি আশা করছি হয়তো ছাত্রদের তাদের একটা প্রস্তাব পুরোপুরি তারা কি চাচ্ছে সেটা চলে আসবে এবং আমাদের 2 জন যে সহকারী প্রক্টর আছেন ওনারা আমাদেরকে ফিডব্যাক দিলে পরে বিস্তারের সঙ্গে যোগাযোগ করে আশা করছি আজকে হয়তো একটা বসা সম্ভব হবে। আজকের মধ্যে কি এক ধরনের সমাধানের চিন্তা করছেন কিনা? আর হল বন্ধের যে নোটিশ এবং বিশ্ববিদ্যালয় বন্ধের যে নোটিশ, তারা যে দাবিটি জানিয়েছে সেই দাবির বিষয়ে আপনার না, এখন দাবি তাদের প্রত্যাহারের দাবি আছে। এখন মনে করেন বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতি যেটা হয়েছিল সেটা কিন্তু আসলে ওই সময় হল ভ্যাকেন্টের এরকম একটা পর্যায়ে যাওয়া ছাড়া কিন্তু খুব একটা আমাদের সামাল দেওয়া সবকিছু কঠিন হতো। সেখানে আমাদের ছাত্রদের নিরাপত্তার কথা চিন্তা করে সবকিছু চিন্তা করে একাডেমিক্সের কথা চিন্তা করে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমার্জেন্সি
সিন্ডিকেটের মাধ্যমে সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন। এখন ছাত্ররা যদি আবার সেটা দাবি দেয়, আজকে সন্ধ্যাবেলা আমরা বসলে বুঝতে পারবো যে আসলে কি পর্যায়ে আছে এবং কতটুকু এটা সহনীয় পর্যায়ে রেখে উইন উইন সিচুয়েশনে জিনিসটা সমাধান করা যায়।